হঠাৎ আটলান্টিক মহাসাগরের মাঝখানে বিমানটির তেল শেষ হয়ে যায়। এটি ছিল রাত 1:30। এয়ার ট্রান্সট ফ্লাইট টরন্টো থেকে লিসবিয়ানের উদ্দেশ্যে উড়ছিল আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে। তখন ছিল ঘাড় অন্ধকার। উড়ানের পর 4 ঘন্টা কেটে গেছে এবং ততক্ষণ বিমানের সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ ককপিটে বসা পাইলটদের কাছে একটি সতর্কবার্তা আসে। সেই সতর্কবার্তা তার গলার পিছনের লোম দাঁড় করিয়ে দেয়। সতর্কটি ছিল যে বিমানের জ্বালানি শেষ হয়ে যাচ্ছে। ফ্লাইট 236 আটলান্টিক মহাসাগরের মাঝখানে প্রায় 39,000 ফুট উচ্চতায় জ্বালানি শেষ করে ফেলে। পাইলটরা দেখে অবাক হয়ে যান, কারণ তারা মহাসাগরের মাঝখানে ছিলেন এবং দূরে কোনো স্থলভাগের চিহ্ন নেই। অর্থাৎ এখন পাইলটদের একমাত্র উপায় ছিল আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া 293 জন যাত্রী সহ, যা প্রায় নিশ্চিত ছিল মৃত্যু। কিন্তু এর মাঝে বিমানে এমন একটি ঘটনা ঘটে যায় যা অত্যন্ত অবাক করার মতো। মহাসাগরের মাঝখানে কি ঘটতে পারে, আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন এয়ার ট্রান্সট ফ্লাইট 236 এর গল্প। তাই আজকের এই আকর্ষণীয় ভিডিওটি আর দেরি না করে শুরু করা যাক। এই গল্পের শুরু 2001 সালের 23 আগস্ট, স্থানীয় সময় সন্ধ্যা 8:52, কানাডার টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। এয়ার ট্রান্সট এয়ারলাইন্সে একটি এয়ারবাস A330 বিমান টরন্টো থেকে কানাডা লিসবনের পর্তুগালের উদ্দেশ্য ছেড়ে যায়। এটি ছিল একটি 7 ঘন্টার ননস্টপ ফ্লাইট, যাতে 293 জন যাত্রী, 2 পাইলট এবং 13 জন ক্রু সদস্য ছিলেন। টেক অফের আগে বিমানটিতে প্রায় 469 মেট্রিক টন জ্বালানি লোড করা হয়, যা প্রয়োজনের থেকেও 4 টন বেশি ছিল। বিমানটি চালাচ্ছিলেন 48 বছর বয়সী ক্যাপ্টেন রবার্ট পিস এবং 28 বছর বয়সী ফার্স্ট অফিসার ডিক ডি এগার। ক্যাপ্টেন পিসের ফ্লাইটিং অভিজ্ঞতা ছিল প্রায় 16,800 ঘন্টা, যার মধ্যে 796 ঘন্টা এয়ারবাস A330 ছিল। অন্যদিকে ফার্স্ট অফিসার ডি এগারের অভিজ্ঞতা ছিল প্রায় 4,800 ঘন্টা, যার মধ্যে 386 ঘন্টা এয়ারবাস A330 ছিল। অর্থাৎ 2 পাইলটের অত্যন্ত অভিজ্ঞ ছিলেন। যাত্রীদের বোর্ডিং এর পর বিমানটি স্থানীয় সময় সন্ধ্যা 8:02 টেক অফ করে এবং কয়েক মিনিটের মধ্যে 39,000 ফুট উচ্চতায় পৌঁছে যায়। টেক অফের পর বিমানটি আটলান্টিক মহাসাগরের উপরে সোজা অতিক্রম করে লিসবন অবতরণের দিকে যাচ্ছিল। ততক্ষণে বিমানের সবকিছু স্বাভাবিক ছিল। রাতের কারণে বেশিরভাগ যাত্রী ঘুমিয়েছিলেন। ক্রু সদস্যরা এবং পাইলটদের কোনো বিশেষ কাজ ছিল না। এভাবে 4 ঘন্টা কেটে যায়। বিমানটি এখন আটলান্টিক মহাসাগরের প্রায় মাঝখানে। এর মাঝে হঠাৎ রাত 1:30 ক্যাপ্টেন রবার্ট ককপিটে একটি স্বাভাবিক রিডিং দেখেন। কিছু সময় পর একটি ত্রুটি দেখা যায়। সেই ত্রুটি ছিল হাই অয়েল প্রেশার, লো অয়েল প্রেশার কোয়ান্টিটি এবং লো অয়েল। এমন পরিস্থিতিতে এমন ছোট ত্রুটিগুলো দীর্ঘ ননস্টপ ফ্লাইটের স্বাভাবিক। এমন পরিস্থিতিতে পাইলটরা নিজেরাই তা ঠিক করতেন বা ক্রু সদস্যদের সাহায্যে ককপিটে বসে এর সমাধান করতেন। কিন্তু এই এয়ার ট্রান্সট বা এয়ারলাইন্সের ফ্লাইটে যে ত্রুটি দেখা গিয়েছে তা স্বাভাবিক ছিল না। 2 পাইলটই এয়ারবাসে A330 এর সাথে বিস্তৃত অভিজ্ঞতা রাখেন, কিন্তু তাদের সমগ্র কর্মজীবনে এমন কিছু দেখেননি। ফলে দুজনেই বিভ্রান্ত হয়ে যান। এই ত্রুটি আসলে কি? কোনো উপায় না দেখে তারা ফ্লাইট ম্যানুয়াল খুলে এই ত্রুটি সম্পর্কে জানতে চেষ্টা করেন, কিন্তু ফ্লাইট ম্যানুয়ালেও এই সম্পর্কে কোনো তথ্য ছিল না। এখন যদি পাইলটরা চাইতেন তাহলে এই ত্রুটি উপেক্ষা করতে পারতেন, কিন্তু স্পষ্ট এই যে কোনো পাইলট মহাসাগরের মাঝখানে যাত্রীবাহী ফ্লাইট নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইতেন না। যার কারণে ক্যাপ্টেন পিস এয়ার ট্রান্স মেনটেন্যান্স কন্ট্রোল সেন্টারে যোগাযোগ করেন এই ত্রুটি সম্পর্কে জানতে। কিন্তু অবাক করার বিষয় যে বিমানের মেনটেন্যান্স টিমেরও এই সম্পর্কে কোনো কিছু জানা ছিল না। তবে মেনটেন্যান্স টিম পাইলটদের পরামর্শ দেয় যে তারা ওয়েলিং সেকশনে কোনো রকম প্রবলেম আছে কিনা সেটা আইডেন্টিফাই করার জন্য। দীর্ঘ সময় পর পাইলটরা শান্ত হন এবং বিশ্বাস করেন যে এই ত্রুটি সম্ভবত একটি ফল্টি সেন্টারের কারণে, যা স্বাভাবিক। কিন্তু এই ঘটনার ঠিক আধা ঘন্টা পর রাত 1:36 পাইলটদের কাছে আরেকটি সতর্কবার্তা আসে এবং সেটি ছিল জ্বালানির অসমতুল্য সম্পর্কে। প্রকৃতপক্ষে প্রত্যেক বিমানের জ্বালানি 2 ডানায় সমানভাবে বিতরণ করা হয়, কিন্তু কখনো কখনো এক ডানায় জ্বালানি নিয়ে একটু বেশি বা কম হয়। তাই এখন ককপিটের জ্বালানি অসমতুলতার কারণে
সতর্কবার্তা আসতে শুরু করে। তবে পাইলট এই সমস্যা নিয়ে খুব চিন্তিত ছিলেন না, কারণ পাইলটরা এই সমস্যা ককপিট থেকেই ঠিক করতে পারতেন এবং ঠিক তাই করেন। বিমানের ডানার জ্বালানি কম ছিল, তাই তারা বাম ডানা থেকে ডান ডানায় জ্বালানি স্থানান্তর করে এবং কোনোভাবে সমস্যাটি সমাধান করেন। কিন্তু তারা জানতেন না যে জ্বালানি স্থানান্তর করার সময় তারা এমন কিছু করছে যা তাদের জন্য একটি বড় বিপদ নিয়ে আসবে। জ্বালানি স্থানান্তরের পর একটি সমস্যা শুরু হয় যে বিমানের দুই ইঞ্জিনের অয়েল তাপমাত্রা কমতে শুরু করে এবং অয়েল প্রেশার বাড়তে শুরু করে। পাইলটরা এখন বিষয়টি গুরুত্ব বুঝতে পারেন এবং একটু গুরুত্ব দেন, কারণ বিমানটি আটলান্টিক মহাসাগরের মাঝখানে ছিল এবং দূরে কোনো স্থলভাগের চিহ্ন ছিল না, যার কারণে পাইলটরা খুব নার্ভাস হয়ে পড়েন এবং ল্যান্ড করার জন্য একটি এয়ারপোর্ট খুঁজতে শুরু করেন। সবচেয়ে কাছের এয়ারপোর্ট ছিল পর্তুগালের এজরেস দ্বীপে অবস্থিত লাজেস এয়ারবাস। পাইলটরা তৎক্ষণাৎ এয়ারপোর্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের অনুমতি চান এবং কিছুক্ষণ পর অনুমতি পান। তারপর দেরি না করে বিমানটিকে এজরেসের দিকে ঘুরিয়ে দেন। কিন্তু এর মধ্যে ক্যাপ্টেন পিস জানতে পারেন যে বিমানটি প্রতি সেকেন্ডে 1 গ্যালন করে জ্বালানি হারাচ্ছে। এখন মাত্র 7 টন জ্বালানি বাকি আছে, যা দিয়ে বিমানটি মাত্র আধা ঘন্টা উঠতে পারবে। আর লাজেস এয়ারপোর্ট এখান থেকে 280 কিলোমিটার দূরে, অর্থাৎ লাজেসে পৌঁছানোর জন্য যথেষ্ট জ্বালানি ছিল না। তবুও তারা হাল ছাড়েননি এবং লাজেসে পৌঁছানোর জন্য চেষ্টা করতে থাকেন। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয় যখন রাত 2:13 এই বিমানের ডান ডানার 2 নম্বর ইঞ্জিনে আগুন ধরে যায় এবং পাইলট প্রায় অজ্ঞান হয়ে যান, কারণ বিমানে এখন মাত্র একটা ইঞ্জিন বাকি ছিল এবং সেই ইঞ্জিনও খুব কম জ্বালানি ছিল। তবে বাস্তবতা ছিল যে সেই একটা ইঞ্জিন এখনো বিমানের শেষ ভরসা। এক ইঞ্জিনে উঠতে হলে ক্যাপ্টেন বিমানটিকে 39,000 ফুট থেকে 33,000 ফুট নামিয়ে আনেন। জ্বালানি এখনো দ্রুত শেষ হচ্ছিল। পাইলটরা ভাবলো কোথাও লিক হয়েছে, তাই লিক খুঁজতে চেষ্টা করে, কিন্তু অন্ধকারের কারণে খুঁজে পাননি। এর মধ্যে বিমানের মেইনটেনেন্স ইউনিট তাদের সাথে যোগাযোগ করে পরামর্শ দেয় যে বিমানটিকে 33,000 ফুট থেকে 20,000 ফুটে নামিয়ে আনুক, যাতে লিক ধরা পড়ে। কিন্তু পাইলটরা যখন এমন ঝুঁকি নিতে পারে না, কারণ যদি হঠাৎ এতে লিক খুঁজে না পাওয়া যায় তাহলে আর উপরে উঠতে পারবে না এবং সমুদ্রে ল্যান্ড করতে হবে এবং পুরো বিমান সমুদ্রে ডুবে যাবে। তাই তারা মেইনটেনেন্সদের কথা মানেননি এবং ঝুঁকি না নিয়ে 33,000 ফুটেই থাকেন, কারণ পাইলটরা বিশ্বাস করছিলেন যে এক ইঞ্জিনের শক্তিতে লাজেস এয়ারবাসে পৌঁছানো যাবে। অন্যদিকে এয়ারলাইন্স কর্তৃপক্ষ রানওয়েতে সব প্রস্তুতি নিয়ে রেখেছিলেন যাতে ল্যান্ডিংয়ের সময় কোনো ঝুঁকি না হয়। বিমানটি এখন ধীরে ধীরে লাজেসের এয়ারপোর্টের দিকে এগোচ্ছিল। সেই সময় বিমানের 1 নম্বর ইঞ্জিনও আগুন ধরে যায়। একই সাথে এটাও নিশ্চিত হয়ে যায় যে বিমানটি কোথাও লিক হয়েছে, কিন্তু এখন নিশ্চিত হয়েও কোনো লাভ নেই, কারণ বিমানের দুটো ইঞ্জিনই নষ্ট হয়ে গেছে। ইঞ্জিন নষ্ট হওয়ার সাথে সাথে পুরো বিমানটি বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, ফলে বিমানের যাত্রী সব ভয় পেয়ে যান। তবে র্যাম এয়ার টারবাইনের সাহায্যে ককপিটে প্রয়োজনীয় যন্ত্র চালানোর জন্য যথেষ্ট বিদ্যুৎ ছিল। বিমানটি এখন 33,000 ফুট থেকে 30,000 ফুট নেমে এসেছে এবং এখান থেকে বিমান গ্লাইড করতে শুরু করে। এখানে বিমান গ্লাইড করা মানে যখন কোনো বিমান 1 ফুট নিচে নামে তখন সেই একই অনুপাতে সামনে এগোয় এবং প্রত্যেক বিমানের নিজস্ব গ্লাইড রেশিও থাকে। সেই অনুযায়ী এয়ারবাস A330 এয়ার গ্লাইড রেশিও ছিল 15.1, অর্থাৎ এই বিমান প্রতি 15 ফুট সামনে যাওয়ার জন্য 1 ফুট নিচে নামে। এখন সবচেয়ে কাছের এয়ারপোর্ট আর বিমানের মধ্যে দূরত্ব ছিল মাত্র 1201 কিলোমিটার, যা গ্লাইড করে পার হওয়া সম্ভব। কিন্তু সেই সময় পাইলটদের আরেকটি সমস্যার সম্মুখীন হতে হয়। বিমানটি এজরেস দ্বীপের এত কাছে এসে গ্লাইড করছিল যে এখন বিমানের 8 দ্বীপের মধ্যে মাত্র 15 কিলোমিটার দূরত্ব। কিন্তু সমস্যা ছিল যে বিমানটি এখনো 20,000 ফুট উচ্চতায় ছিল এবং যদি পাইলট এত উচ্চতা থেকে ল্যান্ড করার চেষ্টা করতেন তাহলে ক্র্যাশ ল্যান্ডিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল, যার কারণে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করেন। এয়ার ট্রাফিক কন্ট্রোল পাইলটকে পরামর্শ দেয় যে ল্যান্ডিংয়ের আগে 360 ডিগ্রি টার্ন করুন এবং পাইলট ঠিক তাই করেন। বিমানটি একটা চক্কর মারে, অর্থাৎ 360 ডিগ্রি টার্ন করে, যার ফলে বিমান 20,000 ফুট থেকে 5,000 ফুটে নেমে আসে। কিন্তু এই উচ্চতাও ল্যান্ডিংয়ের জন্য নিরাপদ ছিল না, তাই পাইলটরা বিমানটিকে কয়েকটা এস টার্ন করান, যার ফলে বিমান 2,000 ফুট উচ্চতায় নেমে আসে এবং এটাই ছিল বিমান ল্যান্ড করার জন্য পারফেক্ট উচ্চতা। পাইলটরা এখন বিমানটিকে লাজেস এয়ারবাস রানওয়েতে নিয়ে আসেন, কিন্তু এমন ল্যান্ডিং ঝুঁকিমুক্ত ছিল না, কারণ ল্যান্ড করার সাথে সাথে বিমানের 12টা চাকার মধ্যে 8টা পুরোপুরি লক হয়ে যায় এবং বিমানের গতি ছিল 370 কিলোমিটার প্রতি ঘন্টা।
এত উচ্চতায় গতির কারণে বিমান রানওয়ে স্পর্শ করার সাথে সাথে খুব জোর লাফ দেয়। তারপর রানওয়েতে এগোতে থাকে, প্রায় 2300 মিটার এগিয়ে থামে। ততক্ষণে বিমানের বেশিরভাগ টায়ার ফেটে গিয়েছিল, কিন্তু এয়ারপোর্ট কর্মীদের সতর্কতার কারণে বিমানটি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এইভাবেই বেঁচে গিয়েছিল আজকের এই ভিডিওর বিমান যাত্রীরা। তো গাইজ, যাদের এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।